আচ্ছা, কখনো কি ভেবেছেন যদি এমন কোনো জাদুর জিনিস পাওয়া যেত যেটা পলকের মধ্যেই আপনাদের সব আলসেমি আর ইচ্ছেগুলো পূরণ করে দিত? একটু ভেবে দেখুন তো, একটা মহা অলস ছেলে আর একটা জাদুর লাউ, আর সেই লাউটা ছেলেটা সব উল্টোপাল্টা আবদার মেটাতে এক পায়ে খাড়া। কিন্তু ভাই, বিনা পরিশ্রমে পাওয়া এই জাদু কি আসলেই আশীর্বাদ নাকি ভয়ঙ্কর কোনো বিপদ? চলুন আজ দারুণ এই মজার আর অ্যাডভেঞ্চারের গল্পটাই শুনবো। হ্যালো মুভি ম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম দ্য সিক্রেট অফ দ্য ম্যাজিক গোর্ড। আর বরাবরের মতো আমি মুভি ম্যান আছি আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের সাথে দেখা হয় রেমন্ড নামের এক চরম অলস ছেলের সাথে। সে এই মুহূর্তে একদম রিল্যাক্স মুডে একটা লেকের ধারে মাছ ধরতে বসেছে। আসলে কিছুক্ষণ আগেই স্কুলে রেমন্ডকে চরম ভাবে অপমান করা হয়েছে, আর তাই সে এখন সবাইকে 4-5টা অদ্ভুত সাইজের মাছ ধরে দেখাতে চায়, যাতে কেউ তাকে নাম্বার 1 ফাঁকিবাজ না ভাবে। সে যখন তার সাইকেল নিয়ে লেকের পাড়ে পৌঁছায়, তখন এক ঝাঁক পাখি তাকে যেন রাস্তা দেখাতে শুরু করে। মনে হচ্ছিল তারা রেমন্ডকে কোন একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। ঠিক তখনই সে একটা বড়সড় ব্যাঙ দেখতে পায়, আর সেটাকে ধরতে তার পিছু ছোটে, কিন্তু ব্যাঙটা লাফ দিয়ে সোজা লেকের পানিতে ডুব দেয়। এরপর রেমন্ড আর কি করবে, নিজের ছিপের বড়শিটা পানিতে ফেলে লেকের ধারে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে সে জোরে জোরে বলতে লাগে, আহ, জীবন যদি এমন হতো যে কিছুই করতে হবে না, আর যা চাইবো সেটা এমনি এমনি পেয়ে যাবো। ভাইরে ভাই, তার কথা শেষ না হতেই বসে নিজে থেকেই টান খেয়ে অদ্ভুত একটা জিনিসের সাথে আটকে যায়। রেমন্ড তো প্রথমে ভেবেছিল হয়তো বিশাল কোনো মাছ হবে, কিন্তু সে যখনই বসি টান দেয়, দেখতে পায় লেকের ভেতরে পানিগুলো অদ্ভুত ভাবে ছোটাছুটি করছে। তারপরেও কোনো মতে টেনে বসিটা উঠাতেই সে দেখতে পায় তার সামনে একটা অদ্ভুত জীব। রেমন্ড তো প্রথমে ভয় পেয়ে গাছের পেছনে লুকিয়ে যায়, কিন্তু এরপর যখন তার মনে হয় এটা হয়তো তেমন একটা বিপজ্জনক নয়, তখন সে আস্তে আস্তে তার দিকে যেতে শুরু করে। আসলে সে বুঝতে চাচ্ছিল জিনিসটা আসলে কি। সে জীবটার দিকে একটা পাথর ছুঁড়ে মারতেই ওটা খপ করে পাথরটা ধরে ফেলে। আর শুধু এখানেই শেষ না, হঠাৎ করেই সেই জীবটা কথা বলতে শুরু করে। সে নিজের নাম জানায় বেইলি, আর সে বলে আমি আসলে একটা জাদুর লাউ। প্রথমে তো রেমন্ড খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারপর তার মনে পড়ে তার দাদি তাকে একটা জাদুর লাউয়ের গল্প শোনাতো, আর সেই লাউটা নাকি ঠিক আলাদিনের দৈত্যের মতো, সে তার মালিকের সব ইচ্ছা পূরণ করতে পারে। আর তখন রেমন্ডের মনে হয় হয়তো এই জীবটা তার কোনো ক্ষতি করবে না। বেইলি তখন বলে যে সে রেমন্ডের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু রেমন্ডের কি আর এই কথা সহজে বিশ্বাস হয়? আর তাই সে তখন লাউটাকে বলে, যদি তোমার মধ্যে সত্যি পাওয়ার থাকে তাহলে একটা মাছ এমনি এমনি উড়ে এসে আমার বালতিতে পড়ুক তো। রেমন্ড কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু কিছুই হয় না। তাই সে বিরক্ত হয়ে ভাবে এটা ফালতু বকছে, আর সেখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক তখনই বেইলি তাকে জানায় যে সে তাকে সবকিছুই করে দেবে, কিন্তু তার আগে রেমন্ডকে একটা শর্ত মানতে হবে। আর সেই শর্তটা হলো রেমন্ড কাউকে এই জাদুর লাউয়ের কথা বলতে পারবে না, কারণ লোকে যদি জেনে যায় তাহলে সবাই তাকে ঘিরে ধরে জোর করে নিজেদের ইচ্ছা পূরণ করতে শুরু করবে। আর যদি মানুষজন এগুলো করতে শুরু করে তাহলে তো বেইলির জীবনটা একেবারে তামা হয়ে যাবে। আর এটা শুনে রেমন্ড তখন কথা দেয় যে সে এই ব্যাপারে কাউকেই কিছু বলবে না। আর এরপরেই শুরু হয় আসল জাদু। লেকের সব মাছ হঠাৎ করেই হাওয়ায় ভাসতে শুরু করে। বেইলি তখন রেমন্ডকে বলে, মালিক, যেটা পছন্দ সেটা বেছে নাও। আর রেমন্ডও হাত দিয়ে ইশারা করতেই তার পছন্দের মাছগুলো একা একাই বালতিতে এসে জমা হতে শুরু করে। এরপর রেমন্ড বলে যদি একটু খাওয়ার কিছু পাওয়া যেত। এই কথা শোনা মাত্রই বেইলি জাদুর সাহায্যে রেমন্ডের সব পছন্দের খাবারগুলো সেখানে হাজির করে, আর সেগুলো তার চারপাশ থেকে সেই মাছগুলোর মতোই ভাসতে শুরু করে। রেমন্ড একটা একটা করে সব খাবার চেখে দেখতে শুরু করে, আর খেতে খেতেই সে স্বপ্ন বুনতে শুরু করে। বাস, এবার তো তার জীবনে আর কিছুই করতে হবে না, সারা জীবন শুধু আরাম আর আরাম। আচ্ছা, রেমন্ডকে একটু ভালোভাবে বোঝার জন্য গল্পটা এবার একটু অতীতে ফিরে যায়। এই সময় রেমন্ড স্বপ্ন দেখছিল যে সে পৃথিবীকে বাঁচাচ্ছে। পৃথিবীতে একটা মারাত্মক বিপদ এসেছে, আর রেমন্ড তার স্পেসশিপে উড়ে গিয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। কিন্তু হঠাৎ করেই দাদির গলার আওয়াজ শুনে তার কাঁচা ঘুমটা ভেঙে যায়, আর ছোট বোন সোফিও তার কানের কাছে চেঁচাচ্ছিল যে স্কুলের জন্য উঠতে হবে। সোফি মনে করিয়ে দেয় যে তাদের বাবা মা এয়ারপোর্টে যাচ্ছেন। রেমন্ড দৌড়ে তার বাবা মাকে বলে অল দ্য বেস্ট, সাবধানে যেও। মা একটু আদর করলেও বাবা তাকে কড়া গলায় বলেন যে স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে যাও। আর এরপর সে স্কুলের জন্য বেরিয়ে পড়ে, আর রাস্তায় তার বন্ধুদের সাথে দেখা হয়। আর তখন তার আরেক বান্ধবী সুজি তাকে বলে, কি খবর, আজকের অঙ্কের পরীক্ষার জন্য তৈরি তো? কিন্তু আমাদের রেমন্ড তো সারাদিনই স্বপ্নের ঘরে থাকে। আর তাই সুজির কথা শুনেই তার মনে পড়ে, ও আজকে তো অঙ্কের পরীক্ষা। সে শুধু মনে মনে প্রার্থনা করতে শুরু করে যে টিচার যেন তাকে বোর্ডে না ডাকে। কিন্তু কপাল আর কাকে বলে, ক্লাসের টিচার সবার আগে তাকেই বোর্ডে ডাকে। কিন্তু রেমন্ড তখন সত্যি কথাই বলে যে সে পড়াশোনা করতে পারেনি, কারণ তার বাবা মাকে সাহায্য করছিল, তারা বাইরে যাচ্ছে। কিন্তু টিচার এসব কথা শুনতে একেবারেই নারাজ। তিনি পুরো ক্লাসের সামনেই রেমন্ডকে শাস্তি দেন, যাতে সবাই বুঝতে পারে যে না পড়ে আসার ফল কি হতে পারে। কিন্তু এটাই প্রথমবার না, রেমন্ড পড়াশোনা একদমই করতো না, তাই তার নাম্বারও খুব খারাপ আসতো। ক্লাসের বোর্ডে তার নামের পাশে মাত্র একটা স্টাডি ছিল। কিন্তু আমাদের সহজ সরল রেমন্ড তাতেই খুশি। সে বেশিরভাগ সময় উল্টোপাল্টা স্বপ্ন দেখেই কাটাতো। সে বন্ধুদের সায়েন্স প্রজেক্টের জন্য বানানো তার রকেটের ডিজাইন দেখাতো, কিন্তু জন এটা নিয়ে খুবই মজা করত। আর সে বলল এমন রকেট বানানো অসম্ভব ব্যাপার। কিন্তু এটা শুনে রেমন্ডের মনটা খুবই খারাপ হয়ে যায়, আর তাই সে সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরতেই সে শুনতে পায় তার দাদি তার বোন সোফিকে ওই জাদুর লাউয়ের গল্পটা শোনাচ্ছে। কিন্তু রেমন্ড তো এই গল্প হাজারবার শুনেছে, তাই সে পাত্তা না দিয়েই নিজের ঘরে চলে যায়। আর তার রুমে বসে সে হোমওয়ার্ক করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু বারবারই তার চোখে ঘুম আসছিল। এরপর
সে আবারও মাছ ধরতে ওই লেকের ধারে পৌঁছে যায়, যেখান থেকে আমাদের গল্পটা শুরু হয়েছিল। যাই হোক, বর্তমানে ফিরে আসি। বেইলির জাদুর খাবার খাওয়ার পর রেমন্ড আকাশের দিকে তাকিয়ে বলে, ইস, আমার অনেক ইচ্ছে ছিল আমি যদি আকাশে উঠতে পারতাম। এই কথা শোনা মাত্রই বেইলি একটু দূরে গিয়ে তার জাদুর সাহায্যে একটা আস্ত প্লেন বানিয়ে ফেলে আর বলে, মালিক বসে পড়ুন। বেইলি পাইলটের সিটে গিয়ে বসে প্লেন চালাতে শুরু করে, আর রেমন্ড আকাশ থেকে নিজের পুরো শহর দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে পাখিদের সাথে আকাশে উঠছিল, তার স্বপ্নের দুনিয়া যেন সত্যি হয়ে গেছে। এরপর সে বেইলিকে বলে তাকে স্কুলের দিকে নিয়ে যেতে, যাতে সে তার বন্ধুদেরকে ওই জাদুকরি মাছগুলো দেখাতে পারে। স্কুলে পৌঁছে সে শন আর ড্যানকে মাছগুলো দেখাতে শুরু করে। দুজনেই খুব ইমপ্রেসড হয়ে যায়। সে প্রফেসর লুকেও মাছগুলো দেখায়, আর তারপর বাড়িতে এনে একটা অ্যাকুরিয়ামে মাছগুলোকে রেখে দেয়। বাড়িতে এসে নিজের ঘরে বসে বেইলির সাথে কথা বলছিল। ঠিক তখনই সোফি ঘরে ঢুকে পড়ে। সে জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছো? রেমন্ড সাথে সাথেই একটা বাহানা বানিয়ে দেয়, তুই তো জানিসই আমি একটু অদ্ভুত, নিজের সাথেই কথা বলছিলাম আর কি। কিন্তু সোফি তো ছাড়ার পাত্রী না। সে ঘরের ভিতরে বেইলিকে খুঁজতে শুরু করে। সোফি খাটের তলায় ঢুকে বেইলিকে ধরার চেষ্টা করতে লাগে। বেইলিও প্রাণপণে এদিক ওদিকে পালাচ্ছিল। হঠাৎ করেই সোফি খপ করে কিছু একটা ধরে ফেলে, আর সে ভাবছিল সে বেইলিকে ধরেছে, কিন্তু ওমা, আসলে এটা ছিল তাদের দাদির পা। তারপর দাদি তাকে সেখান থেকে ধরে নিচে নিয়ে যায়, যাতে রেমন্ড শান্তিতে পড়াশোনা করতে পারে। তারা চলে যাওয়ার পর রেমন্ড বেইলিকে খুঁজতে গিয়ে দেখে বেচারা দৌড়দৌড়ি করে কম্বলের নিচে ঘুমাচ্ছে। পরের দিন সকালে রেমন্ড লাইব্রেরিতে গিয়ে হানা নামের একটা মেয়ের কাছ থেকে একটা সায়েন্সের বই নেওয়ার চেষ্টা করে, কিন্তু হানা জানায় যে বইটা দেওয়া যাবে না, কারণ ফ্রেড নামের আরেকটা ছেলে বইটা আগে থেকেই বুক করে রেখেছে। রেমন্ড অনেক বোঝানোর চেষ্টা করে যে প্লিজ, বায়োলজি টেস্ট আছে, আমার খুব দরকার, না হলে আমার পানিশমেন্ট হবে। কিন্তু হানা তাকে বইটা কিছুতেই দেয় না, আর তাই রেমন্ড বেশ হতাশ হয়ে পড়ে। কিন্তু তখনই বেইলি সিদ্ধান্ত নেয় সে তার মালিককে সাহায্য করবে। সে নিজের জাদুর সাহায্যে বইটা সোজা রেমন্ডের ব্যাগে চালান করে দেয়। কিন্তু এদিকে রেমন্ড যখন দেখে বইটা তার ব্যাগে, সে তো ভয় পড়ে যায়। সে ভাবে যদি কেউ জেনে যায় যে বইটা তার কাছে, তাহলে সে মহা বিপদে পড়বে, কারণ লাইব্রেরি থেকে পারমিশন না নিয়ে বই নেওয়া মানে বই চুরি করা। রেমন্ড বলে যে তার একটা জরুরি কাজ আছে। সে চুপচাপ বইটা লাইব্রেরির বাইরে ছুঁড়ে ফেলে দেয়, আর বেইলিকে বলে ওটাকে উড়িয়ে আবারও ভেতরে পাঠিয়ে দিতে, আর বেইলি সেটাই করে। এরপর সে শনের সাথে দাবা খেলতে বসে, আর বেইলি তখন একটু দূর থেকে লুকিয়ে তাকে দেখছিল। খেলতে খেলতে রেমন্ড মজার ছলে শনকে বলে, দাঁড়া বেটা, আজকে তোকে হারাবো, তোর রাজারানী সব আমি খেয়ে ফেলবো। কিন্তু বেইলি তো ভাই জাদুল্লাও, সে মানুষের জোকস কি বুঝবে। সে ভাবে মালিক হয়তো সত্যি সত্যি দাবার গুটি খেতে চাইছে, তাই সে তার ইচ্ছে পূরণ করে দেয়। হঠাৎ করেই রেমন্ড সত্যি সত্যি দাবার সব গুটিগুলো গিলে ফেলে। গুটিগুলো বের করার জন্য সে দৌড়ে বাইরে চলে যায়, আর তখনই সে দেখে সেই সায়েন্সের বইটা তখনও হাওয়ায় উঠছে। আর যদি স্কুলের কেউ বইটাকে উঠতে দেখে ফেলে তাহলে তো বিশাল ঝামেলা। তাই রেমন্ড দৌড়ে ছুটে যায় সেটাকে ধরার জন্য। তখন বেইলি একটা জাদুর ওড়ার টুপি ব্যবহার করে বইটার পিছু নেয়, কিন্তু টাল সামলাতে না পেরে বেইলি সেই বইটা সহই সোজা ফিটনেস রুমের সুইমিং পুলে গিয়ে পড়ে। রেমন্ড সেখানে পৌঁছানো মাত্রই সে দেখে বেইলি বইয়ের সাথে ডুবে যাচ্ছে, তাই সে কোনো কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দিয়ে পড়ে এবং দারুণ স্পিডে সাঁতার কেটে বইটাকে ধরে ফেলে। এদিকে সেখানে দাঁড়িয়ে থাকা কোচ রেমন্ডের সাঁতারের স্পিড দেখে পুরোই অবাক। তিনি রেমন্ডকে তার সুইমিং টিমে যোগ দেওয়ার জন্য অফার করে, কারণ তাদের টিমে একজন শর্ট ছিল আর কয়েক সপ্তাহ পরেই কম্পিটিশন। আর রেমন্ড তো কোচের এক কথাতেই রাজি। পুলের পাশে বসে কাপড় শুকাতে শুকাতেই রেমন্ড ভাবতে থাকে তার সুইমিং টিম কি সত্যি চ্যাম্পিয়নশিপ জিততে পারবে। আর তখনই বেইলি তাকে সাহস দিয়ে বলে যে সে যতদিন তার সাথে আছে রেমন্ড সবসময় জিতবে। সেই দিন রাতে রেমন্ড যখন ঘুমাচ্ছিল, বেইলি তার পুরো ঘরটা পরিষ্কার করে দেয়, নোংরা জামা কাপড় ঝুড়িতে রাখে, পরিষ্কারগুলো আলমারিতে সাজিয়ে রাখে, আর স্কুলের ব্যাগটাও গুছিয়ে দেয়। আর সব কাজ শেষ করেই বেইলি শান্তিতে ঘুমাতে যায়। পরের দিন সকালে সে রেমন্ডকে তাড়াতাড়ি তুলে দেয়, যাতে তার স্কুলের জন্য দেরি না হয়। এদিকে তার দাদি যখন দেখে রেমন্ড কাউকে না জাগিয়েই নিজেই উঠে ব্রেকফাস্ট করছে, সে তো এটা দেখে ভীষণ খুশি। সে ভাবছে ছেলে মনে হয় এখন ঠিক হয়ে গেছে। সেই প্রথমবার রেমন্ডের স্কুলে যাওয়ার জন্য কোনো তাড়াহুড়া করতে হয় না। সেই দিন খুব গরম ছিল, তাই বেইলি ভাবে মালিকের তো কষ্ট হবে। সে নিজে থেকেই রেমন্ডের সাইকেল চালাতে শুরু করে, যাতে রেমন্ডের এক ফোঁটাও ঘাম না ঝরে। বেইলির জাদুর সাহায্যে ধীরে ধীরে রেমন্ড ক্লাসেও খুব ভালো পারফর্ম করতে শুরু করে, আর প্রফেসর লু তার প্রোগ্রেস দেখে খুবই ইমপ্রেস হয়। রেমন্ডের টেস্টের নাম্বারও ভালো আসতে শুরু করেছে। এদিকে সুইমিং প্র্যাকটিসেও বেইলি পানির নিচে লুকিয়ে রেমন্ডকে জোরে সাঁতার কাটতে সাহায্য করে। আর যখন রেমন্ড রেকর্ড টাইমে প্র্যাকটিস শেষ করে, কোচ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সেদিন সন্ধ্যায় খাবার পর রেমন্ড সায়েন্স প্রজেক্টের জন্য তার বানানো রকেটের ড্রয়িংটা দেখছিল। সে তখন বুঝতে পারে জন ঠিকই বলছিল, এই রকেট বানানো আসলেই খুব কঠিন। সে প্রায় হার মেনেই নিচ্ছিল। এমন সময় বেইলি একটা নতুন ডিজাইন বানিয়ে দেয়, কিন্তু রেমন্ড দেখে এই ডিজাইন তো আরো বেশি কঠিন। তাই বেইলি তার জাদুর শক্তির সাহায্যে সোজা একটা রোবট কুকুর বানিয়ে দেয়। পরের দিন সকালে রেমন্ড সেটা স্কুলে নিয়ে গিয়ে সবাইকে দেখায়। অবস্থা দেখে মনে হচ্ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং এর দাদারা হয়তো এই মুভিটা দেখেনি। যাই হোক, ক্লাসের সবাই সেই রোবটটাকে দেখে তো অবাক, কিন্তু ড্যান হঠাৎ করে রেমন্ডের রোবটকে চ্যালেঞ্জ করে বসে, আর শুরু হয় দুই রোবটের মধ্যে এক লড়াই। এদিকে বেইলি নিজের শরীরকে যেভাবে ঘোরাচ্ছিল, সেই রোবটটাও ঠিক সেভাবেই নড়াচড়া করছিল। লড়াইয়ের ফিল আনার জন্য বেইলি একটা জীবন্ত ব্যাংকের সামনে নিয়ে আসে। সে আর ব্যাংকটা যেভাবে নড়ছিল
ঠিক সেভাবেই দুই রোবট একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। শেষমেশ জাদুর জোরে রেমন্ডের রোবটটা ড্যানের রোবটকে হারিয়েও দেয়। কিন্তু মজা হলো যখনই একটা ছেলে রোবটটাকে হাত দেয় ওটা কাঁপতে কাঁপতে কাজ করা বন্ধ করে দেয়, মানে এক প্রকার ভেঙে গেছে। এটা দেখে রেমন্ড বেশ রেগে যায়। সে বেইলিকে বকা দিয়ে বলে যে এত দুর্বল রোবট কেন বানিয়েছো, আর তাড়াতাড়ি ওটা আবারও ঠিক করে দাও। স্কুল থেকে ফেরার পথে তার একটা খেলনার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। রেমন্ডের চোখটা হঠাৎ করেই চকচক করে ওঠে। ভেতরে দারুণ সব রিমোট কন্ট্রোলের হেলিকপ্টার আর নানান ধরনের নতুন রোবট ছিল। আর এগুলো দেখে রেমন্ডের এক্সাইটমেন্ট আরো বেড়ে যায়। কিন্তু ঠিক তখনই তার সামনে ড্যান এসে হাজির। ড্যান সন্দেহ করে তাকে বলে, আমি তোমাকে দোকানে ঢুকতে দেখেছিলাম, তুমি ওই রোবট কুকুরটা নিশ্চয়ই এখান থেকে কিনেছো, নিজে বানাওনি তাই না? ড্যানের প্রশ্নের মুখে পড়ে রেমন্ড ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে মালিককে মন খারাপ করতে দেখে বেইলি ভাবে কিছু একটা তো করতেই হবে, তাই সে জাদুর জোরে দোকানের সমস্ত খেলনাকে জীবিত করে দেয় আর তাদেরকে আদেশ দেয় রেমন্ডের বাড়ির দিকে যাওয়ার জন্য। দোকানের মালিক কিছু বুঝে ওঠার আগেই সেখানকার সব খেলনা সেখান থেকে একা একাই হেঁটেই বেরিয়ে যায় আর পুরো দোকান এখন খালি। অন্যদিকে রেমন্ড আর ড্যান প্ল্যান করে তার একটা ডাইনোসরের সিনেমা দেখবে, কিন্তু সিনেমা হলে গিয়ে তারা দেখে সব টিকিট শেষ। কিন্তু রেমন্ড তো জেদ ধরে বসে, সে যে করেই হোক সিনেমাটা দেখবে। তখন বেইলি জাদু করে রেমন্ডকে সোজা সিনেমার স্ক্রিনের ভিতরে ঢুকিয়ে দেয়। ভাইরে ভাই, ভেতরে ঢুকতেই রেমন্ড বোঝে কি মারাত্মক ভুল করে ফেলেছে সে। আজ তক তার টিরেক্স ডাইনোসর তার পেছনে দৌড়তে শুরু করে। বাইরে বসা দর্শকরা ভাবছিল এটাও বুঝি সিনেমারই অংশ, তাই তারা বাইরে বসে হেসে কুটিপুটি হচ্ছে। কিন্তু এদিকে সিনেমার ভেতরে থাকা রেমন্ডের অবস্থা তো বেহাল। অন্যদিকে বেইলি বাইরে সিঁড়িতে বসেই পপকর্ন খাচ্ছে আর এসব কিছু দেখছিল। রেমন্ড প্রাণপণে স্ক্রিন থেকে বাইরে আসার চেষ্টা করছে, কিন্তু ডাইনোসরটা তাকে একবারে ধরে ফেলে। আর ঠিক যখনই ডাইনোসরটা রেমন্ডকে গিলে খাবে তখন বেইলি তার ছোট জাদুর জাহাজ নিয়ে স্ক্রিনের ভেতরে ঢুকে পড়ে আর ডাইনোসরের উপর হামলা করে। সেই ডাইনোসরটাকে হারিয়ে তাকে সোজা পেট্রোলে পরিণত করে দেয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পেট্রোল। কারণ ডাইনোসর আর প্রাগৈতিহাসিক জীবগুলোর জীবাশ্ম থেকেই তো আজকের তেলগুলো উৎপন্ন হয়েছে। যাই হোক, এরপর বেইলি রেমন্ডকে নিয়ে সিনেমার পর্দা ভেদ করে আবারও বাইরে চলে আসে। তারা তো বেঁচে গেছে, কিন্তু অন্যদিকে সিনেমা দেখতে আসা লোকগুলোর মজা মাটি হয়ে যায়। বাড়ি ফেরার সময় রেমন্ড প্রচন্ড রেগেছিল। সে বেইলিকে বলে, তুমি সাহায্য করতে গিয়ে উল্টো আমাকে আরো বিপদে ফেলে দাও। কিন্তু এদিকে আসল বিপদ তো এখনো বাকি। রেমন্ড সাইকেল চালাচ্ছিল, হঠাৎ করেই তার পেছন থেকে অদ্ভুত আওয়াজ শুনে সে পেছনে ফিরে তাকায় আর তার চোখ তো কপালে। শত শত খেলনা তার দিকে ফুল স্পিডে ধেয়ে আসছে। ভয় সে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছায়। সে দেখে সব খেলনারা তার ঘরের দিকেই যাচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় তার বাবা মাও সফর শেষ করে ফিরে এসেছে। ভয়ে কাটা হয়ে রেমন্ড বেইলিকে বলে, এক্ষুনি সব খেলনাকে আবারও দোকানে ফেরত পাঠাও। ভাগ্যিস বেইলি সঠিক সময়ে ঠিক কাজটা করে দেয়, তা না হলে বাবা মায়ের হাতে রেমন্ডের পিটুনি খেতে একটুও বাকি ছিল না। কিছুক্ষণ পরেই রেমন্ডের বাবা তাকে ড্রয়িং রুমে ডেকে পাঠায় আর সেখানে গিয়ে রেমন্ড দেখে তার জন্য একটা চকচকে নতুন সাইকেল রাখা। বাবা তাকে জানায় যে সুইমিং টিমে যোগ দেওয়ার উপহার হিসেবে তাকে এটা দেওয়া হচ্ছে। আর এটা শুনে রেমন্ড ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে ভাবতে পারেনি তার বাবা তার নেওয়া সিদ্ধান্তে খুশি হবে। কিন্তু রেমন্ডকে খুশি দেখে বেইলির মনটা খারাপ হতে শুরু করে। তার মনে হয় সবাই মালিককে খুশি করছে, শুধু সেই পারছে না। তাই সে সারা রাত জেগে রেমন্ডের অঙ্কের পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে, যাতে পরের দিন রেমন্ড ভালো নাম্বার পায়। সকালে বেইলি যখন রেমন্ডকে জাগাতে গেল, দেখে রেমন্ড আজকে একাই উঠে পড়েছে। রেমন্ড জানায় সে আজকের পরীক্ষার জন্য খুবই এক্সাইটেড, কারণ যদি সে খেটে এ গ্রেড পায় তাহলে তার বাবা মা খুবই গর্বিত হবে। ক্লাসে প্রফেসর লু যখন সবাইকে প্রশ্নপত্র দেয়, সব বাচ্চারা ফটাফট লিখতে শুরু করে, কিন্তু আমাদের রেমন্ড চুপচাপ বসে থাকে। তার মনে হচ্ছিল আকাশ থেকে বোধহয় উত্তরগুলো পড়বে। এদিকে বাইরে গাছে লুকিয়ে থাকা বেইলি জানালা দিয়ে প্রশ্নগুলো দেখে তাকে সাহায্য করছিল, কিন্তু সময় শেষ হয়ে আসছে। এদিকে রেমন্ডের খাতা একেবারেই ফাঁকা, কারণ সে তো তার কল্পনা দুনিয়ায় ডুবে আছে। আর হঠাৎ করেই হুঁশ ফিরতে রেমন্ড ঘাবড়ে যায়। তখন সে দেখে সুজি প্রায় সব প্রশ্নের উত্তরগুলোই শেষ করে ফেলেছে। বেইলি তখন তার জাদু শক্তিতে সুজির লেখা উত্তরগুলো রেমন্ডের খাতায় কপি করে দেয় আর সুজির খাতাটা একেবারেই ফাঁকা হয়ে যায়। এদিকে যখন সুজি ফাঁকা খাতা জমা দেয়, প্রফেসর লুর একটু সন্দেহ হয়। এরপর তিনি যখন দেখে রেমন্ডের খাতা পুরোপুরি ভরা, তখনই হঠাৎ করে নামের ঘরে চোখ পড়তেই প্রফেসর লু দেখে সেখানে সুজির নাম লেখা, কারণ উত্তরের সাথে নামটাও কপি হয়ে গিয়েছিল। আর পুরো সত্যিটা সবার সামনে চলে আসে। আর সুজি রেমন্ডের এই কাণ্ড কারখানায় তার উপরে খুবই রেগে যায়, কারণ রেমন্ড তার খাটনির ফল চুরি করার চেষ্টা করছিল। কিন্তু টিচার রেমন্ডকে শাস্তি দেওয়ার আগেই সে সেখান থেকে দৌড়ে সোজা সেই লেকের ধারে চলে আসে। একটু পরে বেইলিও সেখানে পৌঁছে যায়। রেমন্ড রাগে ফেটে পড়ে আর তাকে বলে, সব তোর জন্য হয়েছে, তোকে আমি রান্না করে খেয়ে ফেলবো, ফাউ লাউ কোথাকার। বেইলি তার মালিকের এই কথা শুনে নিজেই নিজেকে শাস্তি দিতে শুরু করে। প্রথমে সে নিজেকে কেটে দুই ভাগ করে, এরপর সে হঠাৎ করে আগুনে পরিণত হয়ে যায়। কিন্তু সে যখন রেমন্ডের হাতে স্পর্শ করে, রেমন্ডের হাতটা ছ্যাঁকা লেগে পুড়ে যায়। আর এটা দেখে রেমন্ড বুঝতে পারে এই জাদুর লাউটা আস্ত একটা পাগল, এর থেকে সব কাজ করিয়ে নেওয়া উচিত না। রেমন্ড এবার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আর সে চিৎকার করে বলতে থাকে, তুই একটা রাক্ষস, এখন এখান থেকে দূর হয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। এই কথা বলার সাথে সাথেই বেইলির চেহারা বদলাতে শুরু করে। ধীরে ধীরে সে সত্যি সত্যি একটা ভয়ঙ্কর
রাক্ষসে পরিণত হয়। আর তখন সেই জাদুর লাউটা তার আসল সত্যিটা জানায়। সে বলে, আমার মালিকের মনে যেমন অনুভূতি থাকে আমি ঠিক তেমনই রূপ ধারণ করি। আর এই মুহূর্তে রেমন্ডের মনে যেহেতু রাগ আর খারাপ চিন্তা চলছিল, তাই বেইলির রূপও ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। এই বলে সেই রাক্ষসরূপী বেইলি রেমন্ডকে তাড়া করতে শুরু করে। রেমন্ড ভয়ে কাঁপতে কাঁপতে জোরে চিৎকার করে তাকে চলে যেতে বলে। আর ঠিক তখনই বেইলি আবারও শান্ত হয়ে তার পুরনো রূপে ফিরে আসে। সে রেমন্ডের কাছে ক্ষমা চাইতে লাগে আর বলে, মালিক আমাকে আরেকটা সুযোগ দাও। কিন্তু রেমন্ড ততক্ষণে এই জাদুর লাউয়ের উপর চরম বিরক্ত। সে বেইলিকে তুলে সোজা সেই লেকের পানিতেই আবারও ছুঁড়ে ফেলে দেয়, যেখান থেকে সে তাকে প্রথমে পেয়েছিল। কিছুক্ষণ পরে দেখা যায় রেমন্ডের টিচার আর বন্ধুরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। সবাই তার জন্য খুব চিন্তা করছিল। মিস লু তাকে সাথে সাথে স্কুলের ডাক্তারের কাছে নিয়ে যায় আর তার পোড়া হাতে মলম লাগিয়ে দেন। তিনি রেমন্ডকে খুব সুন্দর করে বোঝায় যে জীবনে যা কিছু পাওয়ার নিজের পরিশ্রমেই পেতে হবে। চিটিং করা খুবই খারাপ জিনিস আর এর ফল সবসময় খারাপই হয়। রেমন্ড যখন বাইরে আসে সে দেখে তার বন্ধুরা তার জন্য অপেক্ষা করছে আর তাই সে সাথে সাথেই সুজির কাছে ক্ষমা চায়। সুজিও তাকে ক্ষমা করে দিয়ে বলে, সামনের পরীক্ষার জন্য আমি তোমাকে পড়াশোনায় সাহায্য করব। তুমি একদম চিন্তা করো না, তোমারও ভালো নাম্বার আসবে। এদিকে সুইমিং কম্পিটিশনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। রেমন্ড নিজের টিমকে জেতানোর জন্য প্রতিদিন প্রচুর পরিশ্রম আর প্র্যাকটিস করতে শুরু করে। আর এভাবেই সে আস্তে আস্তে একজন শক্তিশালী সাঁতারু হয়ে ওঠে আর খুব তাড়াতাড়ি সে টিমের সেরা খেলোয়াড়দের মধ্যে জায়গা করে নেয়। এত কিছুর পরেও বেইলি তার মালিককে ছেড়ে যায়নি। সে দূর থেকে লুকিয়ে লুকিয়ে রেমন্ডকে দেখতো আর রেমন্ড টেরও পেত না। রেমন্ডের এই একাগ্রতা আর পরিশ্রম দেখে বেইলি তার উপর খুব খুশি হয়েছিল। এমনকি সে তার মালিকের জন্য খুব গর্ব অনুভব করছিল। দেখতে দেখতে একটা মাস কেটে যায় আর সেই বহুল প্রতীক্ষিত কম্পিটিশনের দিন চলে আসে। রেমন্ডের টিমের অবস্থা খুবই খারাপ। হার জিতের পুরো দায়িত্ব এখন রেমন্ডের কাঁধে। সে যদি খুব জোরে সাঁতার কাটে তাহলেই তার টিম জিততে পারবে। আর তখনই নিজের পরিবার আর বন্ধুদের উৎসাহ শুনে রেমন্ড তার জীবনের সেরা সাঁতারটা কাটে আর নিজের পুরো জান লাগিয়ে দেয়। আর শেষমেশ হ্যাঁ, তাদের টিমটা জিতে যায়। জেতার ঠিক পরেই রেমন্ড তার ট্রফিটা নিয়ে সোজা লেকের ধারে পৌঁছে যায়। সে বেইলিকে তার পুরস্কারটা দেখাতে চাচ্ছিল, কারণ সে ভাবছিল বেইলি নিশ্চয়ই জাদুর সাহায্যে তাকে জিতিয়ে দিয়েছে। কিন্তু সেখানে পৌঁছে তো সে জানতে পারে বেইলি তো তার কম্পিটিশনের ধারে কাছেও যায়নি, কারণ রেমন্ড তো তাকে আগেই বলে দিয়েছে যে তার কোনো সাহায্য লাগবে না। তখন রেমন্ড বুঝতে পারে সে জাদুর জোরে না, নিজের কঠোর পরিশ্রমের কারণেই এবার জিততে পেরেছে। আর এটা ভাবতেই সে নিজের উপরে নিজে ইমপ্রেস হয়ে যায়। ঠিক তখন বেইলি সামনে আসে। সে খুব মিষ্টি করে বলে, মালিক এখন আর আপনার আমার কোনো প্রয়োজন নেই, আপনি এখন নিজের জোরেই সবকিছু করতে পারেন। আর সে জানায় বেইলির এখন সময় হয়ে গিয়েছিল অন্য কোনো বাচ্চার ইচ্ছা পূরণ করতে যাওয়ার। আর তাই সে একটা পাখির পিঠে উঠে সেখান থেকে বিদায় নেয়। কিন্তু যাওয়ার আগে সে শেষবার আবারও মনে করিয়ে দেয়, আমার এই রহস্যের কথা কিন্তু কাউকে বলো না। কিছুক্ষণ পর রেমন্ডের ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে আকাশের দিকে তাকায় আর সেখানে সে দেখতে পায় একটা মেঘ ঠিক বেলির মতোই দেখাচ্ছে। সেই মুহূর্তে তার মনে একটা প্রশ্ন জাগে, এতক্ষণ সে যা কিছু দেখছিল সেগুলো কি স্বপ্ন নাকি সত্যি ছিল? কিন্তু পর মুহূর্তেই সে আবার ভাবে, স্বপ্ন হোক বা সত্যি তাতে কিছুই যায় আসে না। সে জীবনে যে শিক্ষাটা পেয়েছে সততা আর কঠোর পরিশ্রম দিয়ে তাকে জীবন কাটাতে হবে, এটাই সব থেকে বেশি জরুরি। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? আচ্ছা, গল্পের এই দুর্দান্ত সফর শেষে আমরা আসলে কি শিখলাম একটু ভেবে দেখুন তো। জাদুর লাউ বা শর্টকাট হয়তো সাময়িক সময়ের জন্য আমাদেরকে খুবই আনন্দ দেয়, কঠিন কাজগুলোকে পানির মতো সহজ করে দেয়, কিন্তু সত্যিকারের স্যাটিসফ্যাকশন কোথায় লুকিয়ে থাকে জানেন? নিজের পরিশ্রমে। রেমন্ডের মতোই আমাদের সবার ভেতরে কোথাও না কোথাও একটা অলসতা লুকিয়ে আছে। মাঝে মাঝে হয়তো মনেই হয়, ইস যদি আলাদিনের কোনো জাদুর প্রদীপ পেতাম। আর ঠিক এই ভাবনা থেকেই আমরা অনেক সময় শর্টকাট খুঁজি বা ফাঁকিবাজি করার চেষ্টা করি। কিন্তু মনে রাখবেন, বিনা পরিশ্রমে বা অন্যের উপর নির্ভর করে পাওয়া সফলতা ঠিক তাসের ঘরের মতো, যা একটু ঝড় এলেই ভেঙে পড়বে। অন্যদিকে নিজের ঘাম ঝরিয়ে সততার সাথে আপনি যতটুকু অর্জন করবেন তার ভিত এতটাই মজবুত হয় যে পৃথিবীর কোনো শক্তি সেটা আপনার থেকে কেড়ে নিতে পারবে না। নিজের চেষ্টায় কোনো কাজ সফল হওয়ার পর বুকের ভিতর যে শান্তিটা পাওয়া যায়, পৃথিবীর কোনো জাদুর লাউ আপনাকে সেটা দিতে পারবে না। তাই বন্ধুরা, অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন। শর্টকাট নয়, বরং হার্ডওয়ার্ক আর অনেস্টিকেই জীবনের মূল মন্ত্র বানিয়ে নিন। জীবনে যাই হয়ে যাক না কেন, নিজের কাজটা মন দিয়ে করে যান, দেখবেন সফলতা ঠিক আপনার পায়ে এসে পড়বে। যাই হোক, এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের কি মনে হয় জীবনে কি শর্টকাটের আসলেই কোনো প্রয়োজন আছে নাকি পরিশ্রমই শেষ কথা? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এতটুকুই বলার ছিল, এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন রাকেশ ভাই। তিনি বলেছিলেন, ভাই আমি তোমার সাবস্ক্রাইবার, একটা ভূতের মুভি বানাবা প্লিজ প্লিজ। চেষ্টা করেছিলাম ভাই, কিন্তু আপনাদের রেসপন্স খুবই খারাপ, তাই আর ভূতের মুভি বানাই না। যাই হোক, কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।